এত বড় বড় কথা বলতি, যা ওখানে গিয়ে প্রচার কর। ওখানে নাকি তুই 7 লাখ ভোটে জিতেছিস, বা ডায়মন্ড হারবার তোর নিজের জায়গা, ওখানে জাহাঙ্গীর রাস্তা দিয়ে যেত, লোকে নাকি ওকে বস বস বলে ডাকতো, সেখানে প্রচার না করে উইথড্র করে দিল। এবং উইথড্র করার পর জাহাঙ্গীরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। কেন নেয়নি? কারণ জানে জাহাঙ্গীরের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেয় তাহলে কালকে জাহাঙ্গীর ওর সব ভিতরের খবর জানিয়ে দেবে। পুষ্পার তো কোনো ক্ষমতা নেই, ও রোগা টিকটিকে চেহারা, আমি দুটো চড় মারলেও ওখানে পড়ে যাবে। ও ওখানে যে রংবাজিটা করতো পিছনে পুলিশ ছিল বলে বেআইনি বাড়ি রেখেছে, 17টাই ভাঙা পড়বে, সময়ের অপেক্ষা। তাহলে কিন্তু ওই বাড়িতে আর উঠতে হবে না, ওখান থেকে একেবারে সরাসরি জেল। যে আমাদের আরএসএস এর 1 লক্ষ লোক আছে, ঠিক আছে, আমাদের আরএসএস এর 1 লক্ষ, তারা কিন্তু কেউ হাতে চুরি পরে নেই। তো আমাদের দুর্গা বাহিনী আছে, তাদের কিন্তু হাতে ত্রিশূল, কিন্তু তাদের হাতে তো অত সস্তা না যে আমাদের ইয়ে করবে। এবং আমরা সেই সময় মাথা নোয়াইনি, কিন্তু আজ দেখুন এরা সব পালিয়ে যাচ্ছে ইঁদুরের মতো। একদম না। আমি একটা দুর্গাপুজো করবো, তার জন্য 10টা লোককে ডিস্টার্ব করবো, রাস্তা বন্ধ করে 1 মাসের জন্য গাড়ি ঘুরিয়ে যেতে হবে। আমি নতুন সরকারকে অনুরোধ করবো যে ঈদে যেরকম হয়নি, দুর্গাপুজোতেও যেন সেরকম রাস্তা দখল করে দুর্গাপুজো করা, তারপর বিশ্বকর্মা পুজো করা, এসব যেন বন্ধ হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মালিকানাধীন এবং তার 17টি সম্পত্তির কথিত অনুমোদিত অংশ ভেঙে ফেলার জন্য 7 দিনের সময়সীমা দিল বুলডোজার। এবারে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তিতে, কি বলতে চান? প্রথম কথা হচ্ছে যে অভিষেক ব্যানার্জি, আমার বিশ্বাস এতদিন যেভাবে চলেছেন, এবারও ইয়েতে যাবেন, সুপ্রিম কোর্টে হয়তো যাবেন, আবার সেই অভিষেক মনু সাংভি, কপিল সিব্বল। তবে এবার তো আর আমাদের করের পয়সায় যেতে পারবেন না, এবার নিজের গ্যাটের পয়সায় যেতে হবে। এখন ঘটনা হচ্ছে, গেটের পয়সায় এরা যে টাকা ফিস চায়, আর ওই বাড়ি ভেঙে ফেললে যে টাকা লস, সেটা ওকে ক্যালকুলেট করতে হবে। যে এই টাকাগুলো, যে বাড়ি ভেঙে ফেললে ওর কত টাকা লস, আর ওই উকিল তারা যা ফিস নেয় কোটি কোটি টাকা, তাতে কত টাকা বেরিয়ে যাবে। তো কিন্তু আলটিমেটলি গিয়ে কিছু হবে না, পুরোটাই বেআইনি। এবং পুরসভার অফিসাররা বাধ্য হয়েছে এইসব জায়গায় সাইন করতে, এটসেট্রা। বেআইনি বাড়ি রেখেছে, 17টাই ভাঙা পড়বে, সময়ের অপেক্ষা। এবং এটা করাটা খুব দরকার ছিল। এটা মানে ওর বাড়ি ভাঙা না, ওর অহংকার। এই যে অহংকার মানুষের, যে আমি মানুষের উপর দাবিয়ে চলবো, মানুষের ম্যান্ডেটটাকে আমি কন্ট্রোল করব, আইপ্যাকের মতো কোম্পানিকে দিয়ে, তারপর মানুষকে ধরে খুন করব। আমি এই 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 ধরুন 4 তারিখে যদি আমরা না জিতে ওরা জিতলাম, এতদিনে অভিষেক ব্যানার্জি অন্তত 200 লোককে খুন করতো। এবং তার পুরো পরিকল্পনা করে রেখেছিল, বিভিন্ন গেস্ট হাউসগুলো সব ভাড়া করে রেখে দিয়েছিল, সেখানে মহিলাদের রেপ করবে, এটসেট্রা। একদম আমি যা করবে সেটাই বলছি, গতবারও সেটাই করেছিল। তো এইসব তো অত্যন্ত খারাপ লোক। তো ওই অহংকারটাকে ভাঙা হবে আর কি। এবং আগামী দিনে কেউ যেন সাহস না পায় যে একটা ডেমোক্রেসিতে, যে আমি মানে না ভাবে যে আমি সারা জীবন থাকবো ম্যানেজ করে, ম্যান্ডেট ম্যানেজ করে। ইটস নট পসিবল। দাদা, আপনি পেশাগতভাবে দীর্ঘদিন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে যুক্ত এবং এই বিষয়ে একটা মানে কথা উঠেই আসে, সেটা হচ্ছে স্বচ্ছভাবে যদি কেউ উপার্জন করেন, তার যে আয়ের সীমিত ধারা, সেই সীমিত ধারার পরিমাণ কতটা হওয়া উচিত প্রত্যেকেই জানেন, যারা ন্যূনতম এই বিষয়ে ওয়াকিবহাল। একজন সাংসদ, তার বাড়িতে প্রায় 2 কোটি টাকার ঝাড়বাতি, তার বাড়িতে এলিভেটর, এই সমস্ত বিষয়গুলি, এবং সেখানে সরাসরি কিন্তু অর্ডার আরও একটি বিষয় এসেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামাঙ্কিত যে সমস্ত সম্পত্তি রয়েছে, সেখানে যদি এরকম কিছু থাকে, অর্থাৎ চলন্ত সিঁড়ি বা লিফট, সেই সব সম্পর্কিত খতিয়ান তুলে ধরতে হবে। এরা অ্যাকচুয়ালি বেসিক্যালি কি কনসালটেন্সি সার্ভিসেস না কি একটা বলেছিল। এবার ওদের বোধহয় ইডি জিজ্ঞেস করেছে যে আপনারা কী সার্ভিস দিয়েছেন। কারণ এই বাড়িগুলো ওর নিজের নামে না, ওই লিপস অ্যান্ড বাউন্সের নামে করে রেখেছে। ওর বাবা মার সব প্রপার্টি করে রেখেছে। এবার ঘটনা হচ্ছে, তুমি কী সার্ভিস দিয়েছো যার এগেনস্টে তুমি এত টাকা আর্ন করলে। এখন তো জিএসটি দেখবেন, 2016-তে মোদিজি যখন জিএসটি আনলো, তখন এরা খুব খেপে গেছিলো। কারণ জিএসটি আসার পর যে সিস্টেমটা হয়, যে আমি যে আর্ন করেছি কোন বিলের এগেনস্টে, সেটা খুব সঠিকভাবে দেখাতে হয়, তার এগেনস্টে কি জিএসটি পে করেছি দেখাতে হয়। এখানে বাঁচার কোনো রাস্তা নেই, আমি আপনাকে বলছি, এখানে বাঁচার কোনো রাস্তা নেই। ও কিচ্ছু দেখাতে পারবে না কী করে। এইটা পুরো ঘুষের টাকা, এই মানুষের ঘুষ, তোলাবাজি, বা গরু চুরি, কয়লা চুরি, এইসবের টাকা, স্কুলের টিচার চুরি। তো যথারীতি দেখাতে পারবে না। এই সম্পত্তি তো মানে বাজেয়াপ্ত হবেই, এবং ও জেল হবে, ওর বাকি জীবনটা জেলে কাটাতে হবে ওকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সায়নী ঘোষের নাম উঠে আসছে এবং সেখানে বেশ কিছু তথ্য উঠে আসছে, কিছু এসএমএস অর্থাৎ মেসেজ ফরওয়ার্ড হয়েছে। সেই সম্পর্কে সায়নী ঘোষ বলেছেন যে এই সায়নী ঘোষকে আমি জানি না, তার কারণ হোয়াটসঅ্যাপে কিছু মেসেজ চালাচালি হয়েছে এবং সেখানে বানান ভুল। সেই সম্পত্তিতে, মানে সেই মেসেজগুলিতে দেখানো হয়েছে যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যৌথ মালিকানায় সায়নী ঘোষের সম্পত্তিতে নাম রয়েছে। এই গোটা বিষয়ের সম্পর্কে সায়নী ঘোষ অবশ্য বলেছেন যে তিনি আদালতের দ্বারস্থ হতে পারেন। এ বিষয়ে কিভাবে দেখছেন এই ব্যাপারটাকে? না, আদালতের দ্বারস্থ তো নিশ্চয়ই হবেন। যদি ওই যৌথ নামে যার নামে আছে,
সেই নামটায় যদি তার প্যান নাম্বার যদি না মেলে, আধার কার্ড যদি না মেলে, তাহলে আদালতের দ্বারস্থ নিশ্চয়ই হবেন। কিন্তু যদি ওটা মিলে যায় তাহলে কিন্তু ওই বাড়িতে আর উঠতে হবে না, ওখান থেকে একেবারে সরাসরি জেল, মানে মাঝামাঝি আর কোনো জায়গা হবে না। ওনাকে নাকি, আমি জানি না ওনাদের দলে কোন একজন নেত্রীকে নাকি সুরানি বলতো সবাই। কেন সুরানি বলতো আমি জানি না। সুরানি মানে যার প্রভাব প্রতিপত্তি অনেক বেশি দুরানির থেকে। তো কোনো এক নেত্রীকে বলতো, আমি জানি না সেই নেত্রীকে। তো এখন উনি বলছেন ওনার সঙ্গে নাকি সবাই বলছে একটা প্রপার্টি আছে। তো সেটা দেখা যাক, উনি আদালতে যান, আদালতে যদি ওনার না হয় তাহলে তো খুব ভালো কথা। আর যদি সায়নী থেকে সুরানি হয়ে যান উনি, তাহলে তো তার জন্য ওনাকে দাম দিতে হবে। তবে ঠিক আছে, দেখা যাক আগামী দিনে কে কে সেই সুরানি আমরা দেখব। দাদা, নিরাপত্তা প্রত্যাহার থেকে সম্পত্তি নিয়ে এই রকম ধরনের একের পর এক বাউন্স, মানে বাউন্ডারি অ্যান্ড ওভার বাউন্ডারি খাওয়া, কোথাও না কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কি পালা বদলের মাত্র এই 2 সপ্তাহের মধ্যেই রাজনৈতিক প্রেক্ষিতে কোণঠাসা হয়ে পড়ছেন? দেখুন, লোকটার মধ্যে কোনো দমই নেই। আজকে জাহাঙ্গীর ওখানে ভোটে দাঁড়িয়েছে, এত বড় বড় কথা বলতি, যা ওখানে গিয়ে প্রচার কর। ওখানে নাকি তুই 7 লাখ ভোটে জিতেছিস, বা ডায়মন্ড হারবার তোর নিজের জায়গা। ওখানে জাহাঙ্গীর রাস্তা দিয়ে যেত, লোকে নাকি ওকে বস বস বলে ডাকতো। সেখানে প্রচার না করে উইথড্র করে দিল, এবং উইথড্র করার পর জাহাঙ্গীরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। কেন নেয়নি? কারণ জানে জাহাঙ্গীরের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেয় তাহলে কালকে জাহাঙ্গীর ওর সব ভিতরের খবর জানিয়ে দেবে। যে দল গত বছর 2021-এ আমরা হারার পর আমাদের যে বাই ইলেকশনগুলো হয়, শামশেরগঞ্জ, ভবানীপুর এবং আরেকটা কোন জায়গায় যেন হয়েছিল, আমরা তো প্রচার করতে গেছি। আমাদের 57-58 জনকে খুন করার পরেও আমাদের এই হয় পাবে, আমাদের শুভেন্দু অধিকারী সাহেব বা অন্যান্য তখন যারা নেতৃত্বে ছিলেন, দিলীপ ঘোষ সাহেব, তারা সব প্রচার করেছেন, ভবানীপুরে পর্যন্ত প্রচার করেছেন। তাহলে আজকে যেখানে তুমি এমপি, তুমি 10 লাখ ভোটে জিতেছো, সেখানে তুমি গিয়ে কেন প্রচার করতে পারছো না ভাই? তার মানে তোমার জেতায় কোনো গন্ডগোল আছে। এবং মমতা ব্যানার্জি, ইভেন দেখুন, এই মমতা ব্যানার্জি 15 বছর আগের মমতা ব্যানার্জি নয়। 15 বছর আগে মমতা ব্যানার্জি যে কোনো জায়গায় কিন্তু চলে যেতে পারতেন। আজকের মমতা ব্যানার্জি একবারও ফলতায় গেলেন না। কেন? কারণ মমতা ব্যানার্জির যে মিথ, মমতা ব্যানার্জির যে দিদি মিথ, সেটা কিন্তু ভেঙে চুরমার হয়ে গেছে। উনি আর পলিটিক্যালি এক্সিস্ট করছেন না মানুষের মধ্যে। তবে দেখা যাচ্ছে যে এই পুষ্পা, অর্থাৎ তথাকথিত পুষ্পা জাহাঙ্গীর, তিনি নাকি এলাকা ছাড়া হয়ে গিয়েছেন। খুব স্বাভাবিক হওয়া। দেখুন, এতদিন লোকের উপর অত্যাচার করেছে, এই করেছে। দেখুন, অত্যাচারটা তো, পুষ্পার তো কোনো ক্ষমতা নেই। ও রোগা টিকটিকে চেহারা, আমি 2টো চড় মারলেও ওখানে পড়ে যাবে। ও ওখানে যে রংবাজিটা করতো, পিছনে পুলিশ ছিল বলে, পিছনে ডিএম, এসপি, লোকাল থানার পুলিশ, বিডিও, এরা হেল্প করতো। নইলে ওর টিকটিকি চেহারা, ও তো আমার মতো লোক 2টো চড় মারলেও পড়ে যাবে। আজকে পাবলিক জানে হাতের সামনে পেলে পাবলিক পিটিএম ওকে মেরে দেবে, সেই জন্য পালিয়ে চলে গেছে। আমরা সবাইকে বলছি যে আপনারা হাত দেবেন না, আইন ব্যবস্থা নেবে। ও বাংলাদেশে থাকলে বাংলাদেশ থেকে ওকে নিয়ে আসা হবে। কিন্তু একটা তো ভয় আছে, বাজারঘাটে কোথাও গেলে লোকে পিটিয়েই মেরে দেবে আর কি। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে বলছেন যে আমার বাড়িতে নোটিশ পাঠানো হয়েছে, এভাবেই আমার মনোবল ভেঙে দেওয়ার বৃথা চেষ্টা করা হয়েছে, মানে হচ্ছে আর কি। বিজেপির বিরুদ্ধে আমার লড়াই চলছিল, চলবে, এবং আগামী দিনেও আমি সেটি জারি রাখবো। কোথায় লড়াই চলছে? ফলতায় তো গেল না। ও যদি লড়াই করতো তাহলে ফলতায় যেত, ফলতায় তো গেল না। এখন ঘর থেকে বেরোয় না। ঘরের বাইরে সব লোকজন পচা ডিম ফিম নিয়ে সব লোকে বসে থাকে, ঘর থেকে বেরোয় না। থাকে তো ঘর থেকে বেরো, তুই যাসনি কেন ওখানে? ওখানে ওখানে মনোবল তার মানে ভেঙে গেছে। পুজো করে করা হলো কেন? মনোবল ভেঙে গেছে। পার্টি উঠে যাবে আর কয়েকদিন পর, আমি আপনাকে বলছি। এ তো পার্টি না, প্রাইভেট লিমিটেড কোম্পানি। ওদের দলের লোকেরা অলরেডি কংগ্রেসের লোকেদের সঙ্গে সব কথাবার্তা বলা শুরু করেছে। দিল্লিতে রাহুল সোনিয়ার সঙ্গে কথা বলতে গেছে বেশ কিছু লোক। অলরেডি পার্টি উঠে গেল বলে। আপনি জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আমি কিছুই এ বিষয়ে জানি না, আমাকে কিছুই বলা হয়নি বা জানানো হয়নি। কেএমসি অ্যাক্টে আমি পলিসি মেকার, আমার এ বিষয়ে কিচ্ছু জানা নেই। ফিরহাদ হাকিম এই কথা বললেন। দেখুন, কেএমসি এইটা একটা বড় জিনিস। যে কোনো কাউন্সিলর বা পুরসভার যে চেয়ারম্যান বা মেয়র, তারা বেসিক্যালি পলিসি মেয়ার, তারা টোটাল এক্সিকিউশনে তাদের থাকার কথা না। সেখানে এই ববি হাকিমরা বা অন্যান্য যে পাঁচুরায় থেকে শুরু করে বিভিন্ন যারা চেয়ারম্যান, গত 5 বছর এরা পলিসি মেকিং তো দূরের কথা, প্রত্যেকটা প্রমোটিং কোথায় হবে, কততলা হবে, কী হবে, সব নিয়ন্ত্রণ। এখন মনে পড়ছে যে আইন আপনাদের পলিসি রেখেছে। দেখবেন পুরসভায় ইঞ্জিনিয়ার থাকে, পুরসভায় ডাক্তার থাকে, তাদের কাজ করার কথা, এদের কাজ করার কথা না। যেমন ধরুন এমএলএ, আমরা বলি এমএলএ কাজ করা, এমএলএর তো কাজ করার কথা না। এমএলএর কাজ হলো আইন তৈরি করা, পলিসি তৈরি করা। এমএলএর কাজ করা না। কাজ হচ্ছে নাকি সেটাকে বিধানসভায় তোলা। এমপির কাজ করা না, পলিসি মেকার। এক্স্যাক্টলি, হি ইজ রাইট। কিন্তু এতদিন এটা মনে ছিল না। এতদিন তো যেখানে তোলা সেখানে গিয়ে হাত পেতে দাঁড়িয়ে পড়তেন আপনারা।
তখন মনে ছিল না যে আপনারা পলিসি মেকার না? যেখানে বাড়ি হতো ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়তো হাত পেতে ভিখারির মতো। কেন দাঁড়াতেন ওখানটায়? আপনার যদি পলিসি মেকার, এতদিন পর মনে পড়লো যে আপনি পলিসি মেকার? অত্যন্ত অসৎ একটি লোক। এবং আমি বলছি এই লোকটাকে মেয়র করা হয়েছে পশ্চিমবাংলার যে মুসলমান আছে এই মুসলমান সমাজকে সিগন্যাল দিতে, যে দেখো একসময় সুরাবর্দী এখানে মেয়র হয়েছিল, আজকে এই দেখো আমরা মেয়র নিয়ে এসেছি, আমরা আরেকজন মেয়রকে নিয়ে এসেছি, বেঙ্গলটাকে বাংলাদেশ করে নেওয়া হবে। অত্যন্ত অসৎ একজন লোক, এবং উনি এটা একটা কালো অধ্যায় হিসাবে লেখা থাকবে সুরাবর্দীর সময় আর এই ববি হাকিমের সময়। মানে আবার বলছে পলিসি মেকার, পলিসি মেকার তো সবাই জানে, তাহলে এতদিন সব ব্যাপারে নাক গলাতে কেন তোমরা? এদিকে দেখা যাচ্ছে যে মমতা এবং অভিষেক আবার পথে নামুন এমনই বলছেন যে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, এবং একই সঙ্গে দেখা গেল যে জোড়াফুলের ৮০ জন বিধায়কের মধ্যে বৈঠকে উপস্থিত হলেন মাত্র ৬৫ জন। একাধিক এরকম মানে আমরা পরিচিত মুখ সেখানে দেখতে পেলাম যে নেই। তারা ইতিমধ্যেই ফায়দা লোটার সময় লুটেছেন, কিন্তু যখন দলের খারাপ সময় তখন তারা দলের পাশে নেই, এমনও কিন্তু রব উঠেছে। তাহলে জোড়া ফুলে ভাঙন, আপনি একটু আগেই বলছিলেন যে দলটি উঠে যাওয়ার জোগাড়ে, জোড়া ফুলের ভাঙন কি একদম স্পষ্ট? এরা কেউ কেউ বিজেপির লোকের সঙ্গে জয়েন করছে, বিজেপির নেতাদের সঙ্গে, কেউ কেউ যোগাযোগ করছে আপনার রাহুল গান্ধীর সঙ্গে, কেউ এখানে অধীরবাবু, শুভঙ্করবাবু এদের সঙ্গে কথা বলছে যে পার্টিকে চলে যাবে। আমি বলছি মমতা ব্যানার্জি, আমরা ৭৭-এ ছিলাম, অনেক কষ্টে ৭৭ থেকে ৭০-এ নিয়ে এসছেন, অনেক কষ্টে, অনেক অন্যায় করে। বিমান বন্দ্যোপাধ্যায় অন্যায় করেছে, বিমান বন্দ্যোপাধ্যায় মানে এত অন্যায় একটা স্পিকার করতে পারে এ দেখা যায়নি। মানে ইতিহাস লেখা হবে একটা স্পিকার কতটা অন্যায় করতে পারে, যদি একটা মানে রাষ্ট্রবিজ্ঞানে যদি দেওয়া যায় না স্পিকারের ক্ষমতার অপব্যবহার কী করা যায়, ওই কোশ্চেনের উত্তরে প্রত্যেকটা পয়েন্টের উদাহরণ আসবে বিমান ব্যানার্জির। ৮০ থেকে শুরু হয়েছে, এর মধ্যে ৬৫ হয়ে গেছে, বাকি ১৫ জন ঘুরে বেড়াচ্ছে, কেউ কংগ্রেসের অফিসে, কেউ বিজেপির অফিসে ঘুরে বেড়াচ্ছে। রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে গেছে, আমাদের কাছে খবর আছে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো, তিনি বলছেন এই সরকার আমাদের সাংবিধানিক আদর্শ আর মূল্যবোধ নিয়ে ছিনিমিনি খেলছে। তিনি দাবি করেন বিজেপির নেতৃত্বাধীন এই সরকার বেশি দিন সীমাবদ্ধ থাকবে না, বা মানে টিকে থাকবে না আর কি, অচিরেই তার পতন হবে। এবং তিনি বললেন যে আগামী দিনে দিল্লি থেকে বিজেপিকে হটিয়ে দেব। আপনি একটা পুরসভা জিতে দেখান আগে। আপনি নিজে গতবার নন্দীগ্রামে হেরেছেন, এবার আপনি ভবানীপুরে হারলেন, এরপর তো আপনার রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। আমি বলছি ভবানীপুরে ওই যে উনি যে জায়গাটা থাকেন ওখানে উনি পুরসভায় দাঁড়ান, উনি যেখানে থাকেন ওই পাড়ায় পুরসভায় দাঁড়ান, জামাত রাখতে পারবেন না এবার? উনি তো ওনার পাড়াতেও হেরেছে সেদিন। আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় শুভেন্দুবাবু উনি বলছিলেন যে ওখানকার যে কটা ওয়ার্ড আছে ম্যাক্সিমাম ওয়ার্ডে মমতা ব্যানার্জি হেরেছেন। রাজনীতি ছেড়ে দেওয়া উচিত ওনার। পরপর দুবার উনি হারলেন, আগের নন্দীগ্রামে, এবার এখানে। কমিশনের রিপোর্ট পর্যন্ত পাওয়া গিয়েছে ভবানীপুরে সম্পূর্ণ কোণঠাসা মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনা তো আমি বলছি ওনার রাজনীতি করা উচিত না। উনি আবার দিল্লি যাবেন, দিল্লি গেলে ওনাকে কেউ অ্যাপয়েন্টমেন্টই দেবে না। আগে ওনাকে রাহুল বা সোনিয়া অ্যাপয়েন্টমেন্ট দিত, এখন গেলে অ্যাপয়েন্টমেন্ট দেবে না কেউ। দাদা, এবারে একটু রাজ্যের বর্তমান প্রেক্ষিতের দিকে আসা যাক। বুলডোজার নীতি নিয়ে অনেক চর্চা আমরা ইউপিতে শুনে এসেছি, এবং যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সেই সরকার সমস্ত অবৈধ নির্মাণ ভাঙার জন্য বুলডোজার নিয়ে হাজির হয়ে যেতেন। এখন দেখতে পাচ্ছি বাংলায় পালা বদলের পর বুলডোজার চলল বিভিন্ন অবৈধ নির্মাণের ক্ষেত্রে, তিলজলার একটি অবৈধ কারখানায়, এছাড়াও দেখা গেল শিয়ালদা হাওড়া বালি স্টেশনে সমস্ত রকমের অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হলো। এই বিষয়টিকে কিভাবে দেখছেন? এছাড়া তো আর কোনো রাস্তা নেই। এছাড়া আপনি দেখুন শিয়ালদা বা হাওড়ায় বছরের বছর একটা একটা ইন্টারন্যাশনাল স্টেশন, সেখানে কলকাতা একসময় পৃথিবীর দ্বিতীয় মানে বৃহত্তম আর্থিক শক্তি ছিল, লন্ডন এবং কলকাতা, যেটা একসময় আজকের দিনে যেটা নিউ ইয়র্ক এবং টোকিও, সেটা একসময় লন্ডন এবং কলকাতা ছিল। তো সেই শহরটাকে যদি নিজের ফর্মে আনতে হয়, প্রথমে তো মেইন যে পয়েন্টগুলো সেগুলোকে তো ভদ্রলোকের মতো দেখতে হতে হবে, নইলে এখানে ইনভেস্ট আসবে না। আমরা যদি ভাবি 10-12টা লোক এই রাস্তার পাশে বসে আছে, তাদের অন্য জায়গায় বসানো যেতে পারে, কিন্তু দিনের পর দিন তারা ট্যাক্স না দিয়ে, এই না দিয়ে তারা এখানে বসে আছে ইত্যাদি, এবং পুলিশ পয়সা পাচ্ছে, এই পাচ্ছে, আনঅথরাইজডভাবে বসে আছে। কিন্তু আগামী দিনে, এবং তারা অলরেডি তারা যে টাকা পয়সা কামিয়েছে ওখানে, বেশ বড় ব্যবসা, যে টাকা পয়সা কামিয়েছে তারা অন্য কোথাও গিয়ে ব্যবসা করতে পারবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু ঘটনা হচ্ছে এই স্টেশনগুলোকে তো আন্তর্জাতিক মানে নিয়ে যেতে হবে। কলকাতাকে আপনারা জানেন কেন্দ্র সরকার যেটা ভাবছে, এবং যেটা অ্যাবসলিউটলি রাইট, ভারতবর্ষে মুম্বাইয়ের সঙ্গে যদি পাল্লা দিতে পারে কোনো শহর, সেটা কলকাতা, না ব্যাঙ্গালোর, না দিল্লি, না মাদ্রাজ, কেউ পারবে না, একমাত্র কলকাতা। এবং কলকাতা নেক্সট 4 থেকে 5 বছর চেষ্টা করলে কলকাতা কিন্তু বম্বেকে টাচ করে। এখনও গত 49 বছর এত অনিয়ম, এত মার্কসিজম, এত কিছুর পরেও আমরা কিন্তু 3 নম্বরে আছি।
আমরা 3 নম্বরে আছি এবং আমি বলছি খুব শিগগিরই আমরা বম্বেকে টাচ করে ফেলতে পারবো যদি আমাদের, এবং এই জন্য তো এই ইনফ্রাস্ট্রাকচারগুলো দরকার, এগুলো তো এখানে যে যেখানে ইচ্ছা বসতে পারে না। এই যে মার্কসিজমের কথা বলছিলেন দাদা, দেখা যাচ্ছে যে এই বুলডোজার চলছে, সমস্ত সাফাই অভিযান চলছে, সেখানেও বামেদের একটি সমস্যা। সরাসরি শতরূপ তিনি ঘোষণা করেছেন 22 তারিখে জমায়েত হবে এবং শিয়ালদা স্টেশনে যদি কোনো রকমভাবে এই অনৈতিকভাবে হকারদের উচ্ছেদ করা হয় তাহলে রেলকে তারা নাড়িয়ে দেবেন। জেলে যাবে, বাকি বাকি দিনগুলো জেলে কাটাতে হবে। এমনি তো ইনকাম নিয়ে কী করে চলছে আমি জানি না। দেখুন আমরা তো 2 মাস চাকরি না থাকলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। এরা বছরের বছর কী করে এদের মাস চলে, কী চলে ভগবান জানে। তার মধ্যে এরা বড় বড় হোটেলে গিয়ে খাচ্ছে দাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। বাকি জীবন জেলে কাটাবে, খাওয়া দাওয়ার সমস্যা একদম মিটে যাবে। জেলে থাকবে, জেলেই খাটাখাটনি করবে, জেলেই খাবে, খরচা কমে গেল ওর। দেখা যাচ্ছে যে পার্ক সার্কাস মাত্র 5 মিনিটে ঠান্ডা, 10 মিনিটের মধ্যে রাজাবাজারে ঠান্ডা। পুলিশ কি সেই হারানো জোশ আবার ফিরে পেল? আমি আপনাদের এর আগেই বহুবার ইন্টারভিউতে বলেছি, এই রাস্তায় যত দাদাগিরি রংবাজি দেখেন, এরা রংবাজি করছে পিছনে পুলিশ আছে বলে। যেদিন পিছনে পুলিশ থাকবে না, এরা মানে ভিজে বেড়ালো না। আজকে পুলিশ ছিল ততদিন রংবাজি করছে, এখন পুলিশ নেই, পালিয়ে যাচ্ছে। তো এর বেশি আর কিচ্ছু না। এদের পিছনে পুলিশ না থাকলে এরাই যে বলেছিল কত আধ মিনিট ছেড়ে দিলে নাকি আমাদের সব হিন্দুদের শেষ করে দেবে। আমি আপনাদের এই চ্যানেলে বলেছিলাম যে আমাদের আরএসএসের 1 লক্ষ লোক আছে, ঠিক আছে। আমাদের আরএসএসের 1 লক্ষ, তারা কিন্তু কেউ হাতে ছুরি পরে নেই। আমাদের দুর্গা বাহিনী আছে, তাদের কিন্তু হাতে ত্রিশূল, কিন্তু তাদের হাতে। তো অত সস্তা না যে আমাদের ইয়ে করবে, এবং আমরা সেই সময় মাথা নোয়াইনি। কিন্তু আজ দেখুন এরা সব পালিয়ে যাচ্ছে ইঁদুরের মতো। আমি একটি বিবৃতি শোনাতে চাইছি। পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ চাকরিতে এবং পদগুলিতে ওবিসির জন্য যা সংরক্ষণ আছে তা পুনর্বিবেচনা করা হবে। উপশ্রেণী বিন্যাস বাতিল করে রাজ্য সরকার ওবিসি তালিকা সংশোধন করবে। অগ্নিমিত্রা পলের এই মন্তব্য কি বলবেন? আপনারা জানেন যে এই বিষয়টা নিয়ে আমি বোধহয় ফেসবুকে অন্তত 100টা লেখা লিখেছি। স্বস্তিকা থেকে শুরু করে বিভিন্ন পত্রিকায় গত 6 বছর, একদিন পত্রিকায় এবং বিভিন্ন নিউজ পেপার, বিভিন্ন, এমনকি আপনাদের ইন্টারভিউতে ওবিসির আলাদা ইন্টারভিউ আছে আমার। বহুদিন ধরে আমি এটা লড়ছি। এই যে ওবিসি তৈরি করে মুসলমানদের 10% চাকরির ব্যবস্থা করে গেছে বুদ্ধবাবু, পরবর্তীকালে মমতা ব্যানার্জি বলছেন আমি ওবিসি বলতে শুধু মুসলমানদেরই চাকরি দিয়েছি, আর কাউকে দিইনি। তাহলে আমাদের মাহিষ্যরা কোথায় যাবে, আমাদের সদগোবরা কোথায় যাবে, আমাদের তেলিরা কোথায় যাবে? এখন সদগোবরা বোধহয় একটা ইয়ের মধ্যে ছিল, ওরা একটা ঝামেলায় পড়েছে। কমিশন বসানো হবে, মাহিষ্য, তিলি, সদগোপ, যাদের নাম ছিল আপনার ওই মণ্ডল কমিশনে, বণিক সমাজের একটা অংশ, ঠিক আছে। এবং এরকম আরও বেশ কিছু মানে আছে যাদের নাকি এই ওবিসির মধ্যে আনা হবে। গত 35 বছর আপনি দেখবেন যে কোনো ব্যাংক বা পোস্ট অফিসে গিয়ে দেখবেন সব বিহারিরা চাকরি পেয়ে বসে আছে, বাঙালিরা পাচ্ছে না। কেন? কারণ এই ওবিসি কোটায় যে এত বড় একটা চাকরির যে সংখ্যা, এই অ্যাডভান্টেজটা বিহারিরা পেয়েছে, ইউপির ছেলেরা পেয়েছে, ওরা পেয়েছে, যেটা বেঙ্গলের ছেলেমেয়েরা পায়নি। এটা পেলে বেঙ্গলের ছেলেমেয়েরা আবার দেখুন, আবার আমি আপনাকে বলছি কয়েক মাসের মধ্যে দেখবেন, আমি আজকে বলছি আপনি লিখে নিন, এই যে বন্ধ হয়ে গেছিলো রাইস, মাইস, জর্জ টেলিগ্রাফ, এই ধরনের কম্পিটিটিভ এক্সামের মানে ইনস্টিটিউট একের পর এক আপনি শিয়ালদায় আবার দেখতে পাবেন, যেগুলো 10 বছর আগে ছিল, বন্ধ হয়ে গেছে। আমি আপনাকে লিখে দিচ্ছি আর কয়েক মাসের মধ্যে এটা প্রমাণ করবে যে এটা সুশাসন। এই যে শুভেন্দুবাবু যে সুশাসন দিচ্ছে তার প্রমাণ আমি আজকে লিখে দিচ্ছি, আজ থেকে 1 বছর পর। শিয়ালদা থেকে শুরু করে, বালিগঞ্জ থেকে শুরু করে, আপনি কৃষ্ণনগর, বিভিন্ন জায়গায় রাইস, মাইস, জর্জ টেলিগ্রাফ থেকে শুরু করে বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সামের যে মানে আছে, যেরকম পাটনায় পান, যেরকম রাঁচিতে পান, যেরকম বেনারসে বা কানপুরে পান, এখানকার শহরেরও সেটা ভরে যাবে। কারণ এখানে চাকরি পাওয়া, এই যে টাকা দিয়ে চাকরি পাওয়াটা বন্ধ হয়ে যাবে। আর এই ওবিসি কোটায় যে ছেলেগুলো আমাদের পাওয়ার কথা, এই অ্যাডভান্টেজটা আসবে। ইডাব্লিউএস কাউকে সার্টিফিকেটে দেয়নি মমতা ব্যানার্জি, রেখে দিয়েছিল এই মুসলমানদের দেওয়ার জন্য। ইডাব্লিউএসেও একটা মানে সামাজিক ন্যায় দেওয়া হবে। তাহলে কি এবারে ঈদের দিনে আমরা রেড রোড ফাঁকা পাবো? হওয়া তো উচিত। যেখানে রেড রোড নেই সেখানে ওরা নামাজ পড়ে কোথায়? যেখানে রেড রোড নেই, আপনি এমনকি 57টা মুসলিম কান্ট্রি আছে, ওখানে দেখুন তো রাস্তায় গিয়ে নামাজ পড়ে নাকি? এখানে রাস্তায় নামাজ পড়ার কী দরকার? ইসলামাবাদের রাস্তায় নামাজ পড়ে না। এখানে রাস্তায় নামাজ পড়ার কী দরকার? প্রথমে না বাড়িতে ভগবানের ভক্তি করো আর কি। এবং শুধু তাই না, দুর্গাপুজোর ক্ষেত্রেও আমি বলছি একই জিনিস। এই যে সুজিত বোস, তারপর এই ববি হাকিম, এরা রাস্তা দখল করে দুর্গাপুজো করতো, পার্থ চ্যাটার্জি, একদম না। আমি একটা দুর্গাপুজো করবো, তার জন্য 10টা লোককে ডিস্টার্ব করবো, রাস্তা বন্ধ করে 1 মাসের জন্য গাড়ি ঘুরিয়ে যেতে হবে। আমি নতুন সরকারকে অনুরোধ করবো যে ঈদে যেরকম হয়নি, দুর্গাপুজোতেও যেন সেরকম রাস্তা দখল করে দুর্গাপুজো করা, তারপর বিশ্বকর্মা পুজো করা, এসব যেন বন্ধ হয়। এটা অত্যন্ত একটা মানে অসভ্যতা। আমি লোকাল এখানকার দাদা, আমি এখানে একটা পুজো করে বসলাম, পুজো করে গভর্নমেন্টের থেকে 1 লাখ টাকা নিয়ে নিলাম, এটা কী অসভ্যতা এটা?
দময়ন্তী সেন এককালে দোর্দণ্ড প্রতাপ পুলিশ অফিসার ছিলেন, তাকে কোণঠাসা করা হয়েছিল একাধিকবার। তবে এবারে নতুন সরকার আসার পরে আবার লাইমলাইটে ফিরে এলেন দময়ন্তী দেবী, কি বলবেন? তো দময়ন্তী দেবী ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, মানে আমাদের সিনিয়র ছিলেন যাদবপুরে। আমরা দেখেছি, আমার এক দাদা ছিলেন ওনার ব্যাচমেট, আমার দাদা ওনার ইকোনমিক্সের ব্যাচমেট ছিল আর কি। তো ব্রিলিয়ান্ট লেডি। এবং মানে মমতা ব্যানার্জি যেহেতু নাকি যারা ভালো অফিসার তাদের সবাইকে সরিয়ে দিয়েছে। যেমন উনি, আরেকজন বোধহয় রিটায়ারি করে গেছেন, সঞ্জয় মুখার্জি, অরুণ প্রকাশ মুখার্জির ছেলে সঞ্জয় মুখার্জি। সঞ্জয় মুখার্জি দুর্দান্ত কাজ করলেন প্রথমবার আপনার ব্যারাকপুর কমিশনারেটের কমিশনার হয়ে। এবং কাঁচাপাড়া ওখানে আমাদের শ্বশুরবাড়ি ছিল, মানে ওখানকার অটো ফটো সব ঠিকঠাক করে দিলেন। যখন মোটামুটি সব মানে একটা স্ট্রিমলাইন্ড হয়ে গেল, মমতা ব্যানার্জি সঞ্জয় মুখার্জিকে সরিয়ে ওখানে নিয়ে এলেন সঞ্জয় সিংকে। দময়ন্তী দেবী ব্যবস্থা করছিলেন ওই পার্ক স্ট্রিটের ওই ইয়েকে, যেহেতু ওই ছেলেটি মুসলমান সেহেতু মমতা ব্যানার্জি দময়ন্তী সেনকে সরিয়ে দিলেন মুসলমান ভোট পাওয়ার জন্য। ঠিক আছে, ওই ইয়ের বয়ফ্রেন্ড ছিল বোধ হয় নুসরাত জাহানের, আর নুসরাত জাহানকে উল্টো দিকে এমপি করে দিল। যেহেতু ও রেপিস্টের গার্লফ্রেন্ড, ও হয়ে গেল এমপি, আর এনাকে সরিয়ে দেওয়া হলো। এইবার ইনি ভালো জানি, ইনি আমাদের যাদবপুরে আমাদের সিনিয়র ছিলেন, উনি ইকোনমিক্সের ছিলেন, উনি অন্য ডিপার্টমেন্ট। আমার এক দাদা আছে ওনার ক্লাসমেট আর কি। ইট উইল বি গুড। দাদা, শেষ প্রশ্ন থাকছে, একের পর এক জেল ভরো অভিযান আমরা দেখতে পাচ্ছি। সুজিত বসু থেকে শুরু হয়েছে এবং তৃণমূল নেতা, তৃণমূল ঘনিষ্ঠ একের পর এক উইকেট পতন। আস্তে আস্তে কি এই বিষয়টা একদম কালীঘাটে পিসি ভাইপোর বাড়ির দিকে এগোচ্ছে? ভাইপোর দিকে তো এগোচ্ছি, ভাইপোর এগেনস্টেও তো বোধহয় এফআইআর টেফআইআর হয়েছে। ভাইপো খুব বেশি দিন, ওর এত জাল ছড়িয়ে রেখে দিয়েছে চারিদিকে, ও বেরোতে পারবে না। ঠিক আছে, পিসির ক্ষেত্রে আমি জানি না কীভাবে কী করবে। তবে পিসিও মানে ধোয়া তুলসী পাতা না, তার বিরুদ্ধে বহু প্রমাণ আছে। আর এই অদিতি মুন্সির বর যে বলছেন, ও একটা নামকরা ক্রিমিনাল। ও 21 সালে একটা ছেলেকে খুন করেছিল। এখন হয় কি, ও তো নিজে খুন করতো না, অন্যকে দিয়ে খুন করাতো। তো ভয়ঙ্কর ক্রিমিনাল ও একটা, মানে খুব বাজে ছেলে। 21 সালে আমাদের একটি ছেলেকে 21-এ ভোটের পর খুন করেছিল ও। তারপর ধরুন ব্রাত্য বসু লোককে দিয়ে খুন করাতো, নিজে খুন করতো না। তো কিন্তু অত্যন্ত খারাপ লোক। তো বুদ্ধিজীবী বলে বাইরে ঘুরতো, কিন্তু ব্রাত্য বসু বেসিক্যালি খুব বাজে লোক। ওখানে যত দমদমের খুনি মার্ডারার আছে, এরা সব ব্রাত্য বসুর ইয়ে করতেন। এবং ওখানে অনেক, যেগুলো আমি এখানে বলতে পারছি না, খুব খারাপ লোক আর কি। তো অদিতি মুন্সির বড় সেরকম, ফলে জেলে তো যেতেই হবে।